এর আগের ক্লাসগুলিতে আমরা আমাদের যে সেকেন্ড পেপার অর্থাৎ ইউরোপিয়ান পেপার থেকে ইলিয়াডের উপর আলোচনা করেছি এবং এডিপাস রেক্সের উপর আলোচনা করেছি। তোমরা জানো যে ইলিয়াড হলো একটি এপিক এবং এপিক সংক্রান্ত বিষয় নিয়ে ইলিয়াডের সামারি নিয়ে ইলিয়াড থেকে কী কী প্রশ্ন হতে পারে, ইলিয়াডের ফার্স্ট 2 বুকস তোমাদের সিলেবাসে আছে, সেখান থেকে কী কী প্রশ্ন হতে পারে তা আমরা আলোচনা করেছি। তারপরে আমরা ইলিয়াডের মিথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেছি। ঠিক একই রূপে এডিপাস রেক্সের যে মিথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড তা আলোচনা করেছি। এডিপাস রেক্স ট্র্যাজেডি তার সামারি আলোচনা করেছি। ট্র্যাজেডি কাকে বলে, ট্র্যাজেডির বিভিন্ন এলিমেন্টস সংক্রান্ত বিষয়ে একাধিক আলোচনা হয়েছে। এটাও তোমরা জানো যে ইলিয়াড হচ্ছে এপিক, এডিপাস রেক্স হচ্ছে একটি ড্রামা এবং ড্রামার একটা স্পেসিজ যেটাকে বলা হয় ট্র্যাজেডি। আরও একটি ড্রামা তোমাদের ইউরোপিয়ান পেপারে আছে, সেটা হচ্ছে দ্য পট অফ গোল্ড। এই পট অফ গোল্ড হলো একটা কমেডি, অর্থাৎ এটা একটা ড্রামা, কিন্তু ড্রামার একটি ভাগ। আমরা যেমন ড্রামাকে বিভিন্নভাবে ভাগ করেছিলাম, কমেডি, ট্র্যাজেডি, ট্র্যাজিকমেডি, মেলোড্রামা, ফার্স ইত্যাদি। আজকে আমরা আলোচনা করব পট অফ গোল্ড। পট অফ গোল্ড আলোচনা করার আগে, যেহেতু পট অফ গোল্ড ইজ আ কমেডি, উই মাস্ট হ্যাভ সাম নলেজ অ্যাবাউট হোয়াট কমেডি ইজ। আমাদের একটা ক্রুড সংজ্ঞা জানা আছে কমেডি, নাটকে সেটা ট্র্যাজেডি ঠিক বিপরীত। ট্র্যাজেডির ক্রুড সংজ্ঞাটাকে, হোয়াট ইজ দ্য ক্রুড ডেফিনেশন অফ ট্র্যাজেডি? না তো ট্র্যাজেডি ইজ a drama which ends unhappily, and comedy is that type of drama which ends happily, which concludes with happiness. কিন্তু এটাই কিন্তু ট্র্যাজেডির বা কমেডির ফাইনাল সংজ্ঞার ফাইনাল রূপ নয়। যে নাটক দুঃখের সাথে শেষ হয় তাই ট্র্যাজেডি পদবাচ্য, তা নাও হতে পারে। কারণ ট্র্যাজেডির আরও যে সমস্ত উপকরণগুলো থাকা দরকার এবং ট্র্যাজেডি যে আবেগ সৃষ্টি করার জন্য ট্র্যাজেডির থেকে আশা করা যায়, ট্র্যাজেডি যদি তা না করে, না তা করতে যদি ব্যর্থ হয়, তাহলে জানতে হবে সেটা ট্র্যাজেডি নয়। পার্টলি ট্র্যাজেডি হতে পারে। তেমনি অনেক ড্রামা যেগুলোকে কমেডি বলা হয়, সেগুলো সবসময় যে একেবারে পূর্ণ কমেডি তা নাও হতে পারে। ট্র্যাজেডি যখন তার কোয়ালিটি হারায় তখন সেটাকে বলা হয় মেলোড্রামা, যেখানে এক্সেসিভ দুঃখ দেখানো হচ্ছে। ট্র্যাজেডির আরও বেশ কিছু ইমোশনাল ইফেক্ট তা সেখানে অ্যাবসেন্ট। কমেডির ক্ষেত্রেও তাই। কমেডি যেখানে শুধুমাত্র হাসিটাকেই গুরুত্ব দেওয়া হয়, আনন্দটাকেই গুরুত্ব দেওয়া হয়, হ্যাপি এন্ডিংটাকেই গুরুত্ব দেওয়া হয়, কমেডির থেকে আরও যা কিছু ইফেক্ট অডিয়েন্সের উপরে পড়বে বলে আশা করা যায়, তা যদি সেখানে অ্যাবসেন্ট থাকে তাহলে সেটাকে কমেডি, পূর্ণ কমেডি বলা যেতে পারে। তাহলে ট্র্যাজেডি যেমন অডিয়েন্সের মনে দুটো ফিলিংস ক্রিয়েট করে, দুটো এমোশনস ক্রিয়েট করে এবং সেই দুটো এমোশনের ক্যাথারসিস ঘটায়, সেই দুটো এমোশনের বিশোধন ঘটায় বা পার্গেশন ঘটায় এবং মানুষের মনের একটা উন্নতি ঘটে, মানুষের অডিয়েন্সের মন সমৃদ্ধ হয়, তার মনের যে এমোশনাল ড্রব্যাক বা এমোশনাল হ্যান্ডিক্যাপ রয়েছে, এমোশনাল উইকনেস রয়েছে, সেইগুলি দূর করে তাকে এমোশনালি স্ট্রং মাইন্ডেড করে তোলে একজন অডিয়েন্স। কমেডি aims at correcting human foibles, human foibles and human mistakes. কমেডি অডিয়েন্সের
দোষ ত্রুটি ধরিয়ে দেয় এবং সেই দোষ ত্রুটির থেকে যাতে অডিয়েন্স, মানে অডিয়েন্স হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সোসাইটি, অর্থাৎ সোসাইটি যেন সেই সমস্ত দোষ ত্রুটির থেকে মুক্ত হতে পারে, সেই লক্ষ্য কমেডির মধ্য দিয়ে প্রতিফলিত হয় ড্রামাটিস্টের। অর্থাৎ কমেডির একটা কারেক্টিভ ভ্যালু আছে, কিন্তু কমেডি কীভাবে হিউম্যান কারেকশন ঘটে, তো খুব অ্যামিউজিং ওয়েতে, কমিক ওয়েতে, প্লিজিং ওয়েতে, আনন্দদায়ক পদ্ধতিতে বা ভঙ্গিতে অডিয়েন্সের মনের যাবতীয় ত্রুটি, তার চরিত্রের ত্রুটিগুলোকে তুলে ধরা হয় এবং অডিয়েন্স ইজ গিভেন আ চান্স, ইজ গিভেন আ স্কোপ টু কারেক্ট দেমসেলভস, to purge themselves of the foils, foibles and mistakes which are presented on the stage through comedy. অর্থাৎ কমেডি বেশ কিছু ভার্বাল বা সিচুয়েশনাল ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে, ভার্বাল বা সিচুয়েশনাল পরিস্থিতির মধ্য দিয়ে অডিয়েন্সের মনের যে দোষ ত্রুটি, সমাজের যে দোষ ত্রুটি, জনগণের যে দোষ বা ত্রুটি, সেই দোষ বা ত্রুটিগুলিকে অ্যামিউজিং ওয়েতে ধরিয়ে দেয় এবং তাদের একটা সুযোগ দেয় নিজেকে কী করার, না তো নিজেকে সেই সমস্ত দোষ থেকে মুক্ত করার বা নিজেকে সংশোধন করার। যেমন ধরো কমেডি কয়েকটা এলিমেন্ট রাখতে বাধ্য, বা কমেডির মধ্যে বেশ কয়েকটা এলিমেন্ট রয়েছে, যেমন ধরো ফান বা উইট বা হিউমার বা লাফটার। এগুলি হচ্ছে, লাফটার ইজ দ্য সোল অফ কমেডি। কমেডি দেখবে অথচ তোমার মনে হাসি আসবে না, এটা হতে পারে না। দেয়ার মাস্ট বি সাম প্লিজিং সিচুয়েশন ইন কমেডি উইচ দ্য অডিয়েন্স এনজয় মাচ। হিউমার, উইট এবং ফানের মধ্য দিয়ে অডিয়েন্সকে আনন্দ দেয় এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অডিয়েন্সের চরিত্রের অ্যামেন্ডমেন্ট ঘটায়, সোসাইটির চরিত্রের বা সোসাইটির দোষ ত্রুটির সংশোধন ঘটায় কমেডি। এখন হিউমার আর উইট আর ফানের মধ্যে কিছুটা তফাৎ আছে, একটু জেনে নিতে হবে। হিউমার কি? হিউমার হচ্ছে সেই ভার্বাল আনন্দ বা কথার মধ্য থেকে আনন্দ পাওয়া, অডিয়েন্স চরিত্রের ডায়ালগগুলি শুনবে যে ডায়ালগগুলো হিউমারাস। হিউমারাস মানে হচ্ছে সেই ডায়ালগগুলিকে হিউমারাস বলা হবে যে ডায়ালগগুলি উইটি পার্সন হোক বা ইন্টেলিজেন্ট পার্সন হোক অথবা কমন পার্সন হোক, আনইন্টেলিজেন্ট পার্সন হোক, তারা সবাই সেই সমস্ত সেন্টেন্সগুলি থেকে, সেই সমস্ত বাক্যগুলি থেকে, সেই সমস্ত কথোপকথন থেকে তারা আনন্দ পেতে পারবে। ইন্টেলিজেন্ট বা আনইন্টেলিজেন্ট নির্বিশেষে সবাই সেই বাক্যগুলি থেকে আনন্দ পাবে। সেই সোর্স অফ প্লেজার যে বাক্যগুলো, সেই বাক্যগুলোকে বলা হবে হিউমারাস বাক্য বা হিউমারাস সেন্টেন্স বা হিউমারাস স্পিচ। অর্থাৎ সেই স্পিচকে বলা হয় হিউমারাস, যে স্পিচ সবাই যে স্পিচটিকে সবাই এনজয় করতে পারে। উইট কি? উইটও ভার্বাল প্লেজার, কিন্তু উইট হচ্ছে সেই সমস্ত কথোপকথন বা উইট হচ্ছে সেই সমস্ত বাক্য যা চরিত্র বা কোনো ক্যারেক্টার নাটকের মধ্যে ব্যবহার করে, যে কথাগুলি বুঝতে একটু কষ্ট হয় বা যে কথাগুলি কেবলমাত্র সেই সমস্ত অডিয়েন্সই এনজয় করতে পারবে যাদের মধ্যে ভীষণ ইন্টেলিজেন্স রয়েছে। ইন্টেলিজেন্ট অডিয়েন্স যারা, তারা এই উইটি সেন্টেন্সগুলোকে এনজয় করতে পারে। এগুলো কিন্তু এভারেজ অডিয়েন্স এটা এনজয় করতে পারে না, কারণ তাদের ইন্টেলিজেন্সের মাত্রাটা বা তাদের ইন্টেলিজেন্সের যে ডিগ্রি সেটা কিন্তু কম। যেমন আমরা অনেক সময় বলে থাকি আনন্দ করে, আমরা হয়তো একটা মজার কথা বললাম বা তুমি একটা মজার কথা বললে, আমি হয়তো বুঝতে পারলাম না, তুমি আমাকে বলে ফেললে টিউবলাইট। অর্থাৎ টিউবলাইট মানে কি? টিউবলাইট একটু জ্বলতে দেরি হয়, টিউবলাইটের একটু জ্বলতে দেরি হয়, সুইচ অন করার পরে একটু সময় নেয়, কিন্তু বাল্ব সেই সময়টা নেয় না। অর্থাৎ উইট হলো সেই সমস্ত সেন্টেন্স বা সেই সমস্ত স্পিচ
যা কেবলমাত্র হাইলি ইন্টেলেকচুয়াল পিপল যারা, তারাই খুব তাড়াতাড়ি এনজয় করতে পারে। সেই উইটি সেন্টেন্স বা ইন্টেলিজেন্সপূর্ণ বা ওয়াইড সেন্টেন্সগুলোকেই বলা হয় উইট। এখন উইট অ্যান্ড হিউমার এই দুটোই কিন্তু ভার্বাল অর্থাৎ বাক্যের সাথে যুক্ত, শব্দের সাথে যুক্ত। আরেকটি কি আছে, ফান। ফান হচ্ছে অনেকটা ফিজিক্যাল, এখানে শব্দ ইউজ করা হয় না বা বাক্য ইউজ করা হয় না। হিউমার এবং উইটের ক্ষেত্রে বাক্য ইউজ করা হয়। ফানটা কি, ফানটা হচ্ছে অনেকটা ফিজিক্যাল আনন্দ পাওয়া, ফিজিক্যাল পরিস্থিতি দেখে আনন্দ পাওয়া। যেমন ধরো কোনো একজন কোনো একজন ক্যারেক্টার দেখা যাচ্ছে সে তাড়াতাড়ি করে ঘোড়ায় চাপতে গিয়ে উল্টো দিকে অন্যদিকে পড়ে গেল, অর্থাৎ তুমি সেখান থেকে একটু হাসি পেলে বা তুমি একটু আনন্দ পেলে, এটাকে বলা হয় ফান। বা একজন সাইকেলে তাড়াতাড়ি করে চাপতে গিয়ে রডে না চেপে একদম সামনের চাকায় গিয়ে বসে গেছে, অর্থাৎ এই ধরনের সিচুয়েশনগুলোকে বলা হয় ফান, যেগুলো মূলত ফিজিক্যাল মুভমেন্ট থেকে তুমি ড্র করতে পারো। অডিয়েন্স ক্যারেক্টার বা নাটকের যে চরিত্রগুলি তাদের মধ্যে যারা ফিজিক্যাল ভঙ্গিতে আনন্দ দেয় তাদেরকে, সেই আনন্দগুলিকে বলা হয় ফান। এখন এই সমস্ত উপকরণের মধ্য দিয়ে কমেডি আমাদের আনন্দ যোগায় এবং সেই আনন্দের সাথে সাথে একটা কারেকশনের একটা আন্ডার কারেন্ট কিন্তু সেখানে থাকে। অডিয়েন্স হয়তো ততক্ষণাৎ হাসবে, কিন্তু কিছুক্ষণ পরেই বা নাটক দেখার পরেই যখন সেটার উপরে আবার সে রিক্যাপ করবে বা রিক্যাপিচুলেট করবে বা সেটাকে যখন রেমিনিসেন্স করবে বা আবার যখন স্মৃতিচারণা করবে, তখন সে বুঝতে পারবে যে 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 দোষগুলি অডিয়েন্সের ক্যারেক্টারের ছিল সেই দোষগুলি হয়তো তারও আছে, সমাজের আছে এবং দশের রয়েছে, এবং তার থেকে সমাজকে বা নিজেকে বা 10 জনকে বা জনগণকে সেই দোষ থেকে সে মুক্ত করার প্রয়াস পাবে। অর্থাৎ অডিয়েন্সের মনে কমেডি একটা কারেক্টিভ ইফেক্ট ফেলে, অ্যামেন্ডমেন্টের একটা সুযোগ অডিয়েন্সকে দেয় চরিত্র সংশোধনের। কিন্তু কখনোই তা সিরিয়াসলি ক্রিটিসাইজ করে নয়, বরং আনন্দের ভঙ্গিতে, মজার পদ্ধতিতে, কমিক পদ্ধতিতে, অ্যামিউজিংলি তাদের দোষ ত্রুটিগুলো ধরে দেওয়া হয়। কিন্তু যখন তাকে ধরে দেওয়া হচ্ছে তখন সে নিজেকে অফেন্ডেড মনে করবে না, অফেন্ডেড ভাববে না, অফেন্ডেড হবে না, বরং নিজেকে সমালোচিত মনে করবে না, বরং আনন্দের সাথেই সে নিজের দোষগুলিকে সে দেখতে পাবে। এই লক্ষ্য যদি কোনো কমেডি পূরণ করতে পারে তাহলে জানতে হবে সেটা কমেডি। কোনো নাটক যদি সেই লক্ষ্যে পৌঁছতে পারে, যেমন ট্র্যাজেডি যদি শুধু দুঃখই দেখায়, সেখানে ইমোশনাল পারগেশন না ঘটাতে পারে, পিটি বা ফিয়ার নামক যে দুটো আবেগ, সে আবেগ দুটোকে যদি যথাযথভাবে পরিমাপযোগ্য ভাবে যদি অডিয়েন্সের মনে ইনজেক্ট করতে না পারে, বা অডিয়েন্সের মনে আবেগ দুটির উথাল পাথাল যদি না ঘটাতে পারে এবং তারপরে সেই আবেগ দুটির যদি পারগেশন বা ক্যাথারসিস ঘটাতে না পারে, তাহলে আমরা জানি সেটাকে ট্র্যাজেডি বলা যাবে না, পূর্ণরূপে ট্র্যাজেডি হতে পারে না। ঠিক তেমনি কমেডির ক্ষেত্রে, অর্থাৎ যে নাটক শুধু হাসাবি, তার কোনো কারেক্টিভ ভ্যালু থাকবে না, সেই নাটক হাসির হলেও সেটাকে কমেডি বলা যাবে না, কারণ কমেডি ইজ এক্সপেক্টেড টু হ্যাভ সাম কারেক্টিভ ভ্যালু। কমেডি ইজ এক্সপেক্টেড টু কারেক্ট দ্য ফল্টস, foibles and follies of the audience of the society. If comedy fails to do that, it will no longer be considered a comedy. এখন এই কমেডি বিভিন্ন প্রকার রয়েছে। বর্তমানে কমেডির বিভিন্ন ফর্ম রয়েছে, কমেডির বিভিন্ন ডিভিশন রয়েছে, কিন্তু যখন এই কমেডির সূত্রপাত হয় গ্রিক দেশে, তোমরা জানো যে সাহিত্যের আতুর ঘরই হচ্ছে গ্রিক দেশ, ট্র্যাজেডির উত্থানও সেই গ্রিক সাহিত্যের মধ্য থেকে, গ্রিকদের হাতেই ট্র্যাজেডির উত্থান, ট্র্যাজেডির সূচনা, এই গ্রিকদের হাত ধরেই আবার কমেডিরও সূচনা হয়েছে। যখন কমেডির সূচনা লগ্ন, অর্থাৎ কমেডি যখন প্রাথমিক রূপ গ্রহণ করেছে, সেই সময়ে ওই গ্রিক কমেডিকে 3টি ভাগে ভাগ করা হতো। ওল্ড কমেডি,
মিডল কমেডি এবং নিউ কমেডি। এই ওল্ড কমেডির ম্যাসিভ প্র্যাকটিশনার যিনি ছিলেন তিনি হচ্ছেন অ্যারিস্টোফ্যানিস। নিউ কমেডি এবং ওল্ড কমেডির মাঝখানে এক প্রকারের কমেডিকে বলা হয় মিডল কমেডি। এই মিডল কমেডির প্র্যাকটিশনারদের মধ্যে একজন হচ্ছেন অ্যাথেনিউস এবং নিউ কমেডি প্র্যাকটিশনার হচ্ছেন মিনান্ডার। এরা সবাই গ্রিক কমেডি রাইটার। এই গ্রিকদের সাথে রোমান লোকেদের সম্পর্ক স্থাপিত হয় 3rd সেঞ্চুরি বিসিতে, যীশুখ্রিস্টের জন্মের 300 বছর আগে বা 250-200 বছর আগে। এই গ্রিক সোসাইটি এবং রোমান সোসাইটি মানে ইতালিয়ান সোসাইটি যখন একে অপরের সাথে কন্ট্যাক্টে আসে, তখন গ্রিকদের জীবনযাত্রা, গ্রিকদের লাইফস্টাইল, গ্রিকদের যে লিভিং স্টাইল, তাদের সাহিত্য, তাদের কালচার সবটাই কিন্তু ক্রমে ক্রমে রোমান লোকেরা বা ইটালিয়ান লোকেরা ক্রমে ক্রমে সেগুলো গ্রহণ করতে থাকে। এবং সেই সময়ের অর্থাৎ 3rd সেঞ্চুরি বিসির একজন লোক হলেন, রোমান লোক হলেন প্লুটাস, যার হাত থেকে পট অফ গোল্ড নামক কমেডিটি এসেছে। এই প্লুটাস হচ্ছেন 3rd সেঞ্চুরি বিসির একজন লোক, রোমান লোক। তিনি কিন্তু গ্রিক দেশের লেখক নন, কিন্তু তিনি ইনফ্লুয়েন্স ছিলেন। তার মডেল ছিলেন কারা? না তো গ্রিক রাইটার্সরা, গ্রিক কমেডি রাইটার্সরা। বিশেষ করে মিনান্ডার নামক যে নিউ কমেডির ম্যাসিভ প্র্যাকটিশনার, তার প্রভাবে প্রভাবান্বিত ছিলেন এই প্লুটাস, দ্য রাইটার অফ পট অফ গোল্ড। এই মিনান্ডারের ইমিটেটর ছিলেন আর একজন রোমান কমেডি রাইটার, তিনি হচ্ছেন টেরেন্স। এই প্লুটাস এবং টেরেন্সের হাত ধরেই ইতালিতে কিন্তু নিউ কমেডির প্র্যাকটিস শুরু হয়। আর এই নিউ কমেডির প্রতিষ্ঠাতা ছিলেন গ্রিক কমেডি রাইটার মিনান্ডার। আর এই মিনান্ডারকে ইমিটেট করতে শুরু করেন দুজন রোমান রাইটার। কে? একজন হচ্ছেন প্লুটাস, যিনি পট অফ গোল্ডের লেখক, আর আরেকজন হচ্ছেন টেরেন্স। এই প্লুটাস এবং টেরেন্সকে ইংল্যান্ডের রাইটাররা, ইংল্যান্ডের লোকেরা ফলো করতে শুরু করেন। ফলে এই নিউ কমেডি বা কমেডি টেরেন্স এবং প্লুটাসের হাত থেকে ইংল্যান্ডে প্রবেশ করে এবং ইংল্যান্ডের ইংলিশ যে লিটারেচার, ইংলিশ লিটারেচারের প্রথম কমেডি হলো রাল্ফ রয়েস্টার ডয়েস্টার, এবং আরেকটি কমেডি হচ্ছে গ্যামার গার্টনস নিডল। রাল্ফ রয়েস্টার ডয়েস্টার, আরেকটি হচ্ছে গ্যামার গার্টনস নিডল। এই দুটো কমেডি কিন্তু টেরেন্স এবং প্লুটাসকে মডেল করে লেখা। আর টেরেন্স এবং প্লুটাস আবার কাকে মডেল করে লিখেছেন? না তো মিনান্ডারকে। মিনান্ডার কে ছিলেন? না তো গ্রিক নিউ কমেডির প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে এই কমেডি কি তোমরা জানলে যে কমেডি ইজ এক্সপেক্টেড টু present the human follies and foibles on the stage, but through amusing way, through comic way, in a very pleasant way. Comedy criticizes human follies, but not seriously, not plungently, not severely, but very softly, very mildly, so that the audience who do have the faults which are presented on the stage don't get offended. তারা যাতে অফেন্ডেড ফিল না করে এমন ভঙ্গিতে, অর্থাৎ আনন্দদায়ক ভঙ্গিতে কমেডি কিন্তু মানুষের দোষ ত্রুটিগুলো তুলে ধরে অন দ্য স্টেজ। এই কমেডির 3 প্রকার বললাম: ওল্ড কমেডি, মিডল কমেডি, নিউ কমেডি। ওল্ড কমেডির প্র্যাকটিশনার অ্যারিস্টোফ্যানিস,
মিডল কমেডির প্র্যাকটিশনার এফেনিউস এবং নিউ কমেডির প্রতিষ্ঠাতা হলেন মিনান্ডার, যাকে ফলো করে, যাকে মডেল করে পট অফ গোল্ড নামক কমেডিটা লেখা হয়েছে। পট অফ গোল্ড লিখেছেন কে? না তো প্লুটাস। প্লুটাসের আরেকজন সহকর্মী ছিলেন, কলিগ ছিলেন, একই ধারার, একই মননের, একই ধরনের ব্যক্তিত্ব এবং সাহিত্য ভাবনার ক্ষেত্রে একই মনের ছিলেন, তিনি কে? টেরেন্স। এই প্লুটাস এবং টেরেন্সের হাত থেকেই ইংল্যান্ডে কমেডি এসে পৌঁছয়। ইংল্যান্ডের প্রথম কমেডি হলো রাল্ফ রয়েস্টার দ্য স্টার, এবং আরেকটি হলো গ্যামার গার্টেন্স নিডল। যেমন করে ইংল্যান্ডের ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি হলো গর্বডাক। রাল্ফ রয়েস্টার দ্য স্টার লিখেছিলেন স্যার নিকোলাস উডাল, এবং গর্বডাকের লেখক হচ্ছে স্যাকভিল এবং নর্টন। এই তাহলে কমেডি, ইংল্যান্ডে কমেডি এসে পৌঁছচ্ছে কিভাবে? গ্রিকদের হাত থেকে রোম, রোমানদের হাত থেকে ইংল্যান্ডে এসে পৌঁছচ্ছে। আমরা যে নাটকটা পড়তে যাচ্ছি পট অফ গোল্ড, এই নাটকটা কিন্তু রোমান নাটক। এটা ইংল্যান্ডের কোনো লেখকের লেখা নয়, গ্রিকের কোনো লেখকের লেখা নয়। এটা হচ্ছে ল্যাটিন রাইটার, ল্যাটিন কমেডি রাইটার, রোমান কমেডি রাইটার প্লুটাসের লেখা একটি কমেডি। এই প্লুটাস হলেন, আগেই বলেছি, উনি 3rd সেঞ্চুরি বিশি লোক। 284 বিসিতে তিনি জন্মগ্রহণ করেন ইটালির একটি অজ পাড়া গ্রামে। গ্রামের দুরন্ত বালক, রাখাল বালকেরা যেমন হয়, কোনো এক সময়ে সে রোম শহরে গিয়ে পৌঁছয়। রোম শহরে গিয়ে উনি একটি স্টেজের সাথে যুক্ত হয়ে যান, যে থিয়েটার কোম্পানির সাথে, এবং তার কাজ ছিল কার্পেন্টারের কাজ। তিনি স্টেজ বানিয়ে দিতেন বা চা পৌঁছে দিতেন, যারা অভিনয় করতো তাদেরকে, রোল প্লে করতো নাটকে, তাদের চা পৌঁছে দিতেন। কাপ বিয়ারার ছিলেন, বা স্টেজে বিভিন্ন খুঁটিনাটি কাজগুলো উনি করতেন। তারপর সেখান থেকে উনি চলে আসেন বাড়ি। তার ব্যবসা করার ইচ্ছা ছিল, কিন্তু ব্যবসা করতে গিয়ে তার সমস্ত সম্পদ তিনি হারান, তার সমস্ত ক্যাপিটাল তিনি নষ্ট করে ফেলেন। তারপরে একেবারে সাধারণ জীবনযাপন করতে শুরু করেন, দিন আনা দিন খাওয়া, এবং মিলারের কাজ করতে শুরু করেন। মিলারের কাজ কি? মিলার মানে তিনি পাড়ায় পাড়ায় গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন খাদ্যশস্য সেগুলোকে তিনি পিষে দিতেন বা খাবারের যোগ্য করে দিতেন। যেমন ধান ভাঙা হয়, গম পেশা হয় ইত্যাদি, ডাল ভাঙা হয়, এই সমস্ত গ্রাইন্ডারের কাজটা উনি করতেন। 45 বছর বয়সে তিনি প্রথম লেখা শুরু করেন। মনে রাখবেন, তার কিন্তু যে সাহিত্য ট্যালেন্ট খুব ছিল তা নয়। তার কোনো রেগুলার এডুকেশনও ছিল না, ফর্মাল এডুকেশন তার ছিল না। টাইম অ্যান্ড এক্সপেরিয়েন্স তাকে কিন্তু কমেডিয়ান বানিয়েছে, কমেডি রাইটার বানিয়েছে। তিনি ভালোবাসতেন মিনান্ডারের কমেডি পড়তে, মিনান্ডারের কমেডি পড়তেন, মিনান্ডারের কমেডি দেখতেন। এই মিনান্ডারের কমেডি দেখে এবং পড়ে তিনি ইনফ্লুয়েন্সড হন, এবং 45 বছর বয়সে গিয়ে তিনি নাটক লেখা শুরু করেন এবং একজন প্রতিষ্ঠিত নাট্যকার হিসাবে নেম, ফেম, রেপুটেশন এবং রেকগনিশন সব পান, সম্মান পান, অনার পান। পট অফ গোল্ড এই নাটকটা তিনি যখন লেখেন, এই নাটকটির সেটিংস হচ্ছে এথেন্স, গ্রিক শহর এথেন্স।
কিন্তু এর ল্যাঙ্গুয়েজ, এর থিম সবটাই হচ্ছে রোমান। অর্থাৎ প্লুটাস তার নিজের দেশের বিষয়, নিজের দেশের ভাষা ব্যবহার করেছেন, এবং তিনি যাকে মডেল হিসেবে নিয়েছিলেন অর্থাৎ মিনান্ডারের দেশ গ্রিক, সেখানকার সেটিংসটা নিয়েছেন। সেটিংস হচ্ছে গ্রিক, থিম ল্যাঙ্গুয়েজ হলো রোমান। তিনি যখন নাটকটা লেখেন তখন ল্যাটিন ভাষায় তার নাম দিয়েছিলেন আউলুলিয়া। কি বললাম? আউলুলিয়া, আউলুলারিয়া, সরি, নাটকটির নাম কি ছিল? আউলুলারিয়া, যার ইংলিশ মিনিং হয় লিটল পট। আউলুলারিয়া, আবার বলছি আউলুলারিয়া, AULULARIA, এই আউলুলারিয়া। এই আউলুলারিয়ার ইংলিশ ট্রান্সলেশন করলে হয় লিটল পট, কিন্তু কিছু কিছু ট্রান্সলেটর তারা পট অফ গোল্ড কথাটা ইউজ করেছেন, ফলত পট অফ গোল্ড কথাটা এই নাটকের ইংলিশ শিরোনাম হিসেবে বিবেচিত হয়েছে বা সিলেক্টেড হয়েছে। এই যে নাটক আমরা পড়তে যাচ্ছি, পট অফ গোল্ড, নাটকের টেক্সট পড়তে শুরু করার আগেই আমরা এর বিষয় কি সেটা একটু জেনে নেব। এই নাটকের বিষয়টাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সোশ্যাল অ্যাসপেক্ট, সোশ্যাল থিম, আর একটি হলো মোরাল অ্যাসপেক্ট বা মোরাল থিম। সোশ্যাল অ্যাসপেক্টে যে বিষয়গুলি আমরা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে এই নাটক তৎকালীন সময়ে গরিব এবং বড়লোকের মধ্যে যে ডিসপ্যারিটি, যে পার্থক্য, ফিনান্সিয়াল ডিফারেন্স, স্ট্যান্ডার্ড অফ লিভিং, তার যে ডিফারেন্স, সেটাকে তুলে ধরেছে। গরিব অত্যন্ত মার্জিনালাইজড লাইফ লিড করত, কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকা, একটা বিপর্যয়ের জীবনযাপন করত। আর এক দিকে ছিল উচ্চ শ্রেণী, ধনিক শ্রেণী, তারা অত্যন্ত স্ট্যান্ডার্ড হাইফাই লাইফ লিড করত। সেদিকে ছিল মারাত্মক অপচয়। সমাজের দুটো দিক ছিল, একদিকে ছিল পপার্টি আর একদিকে ছিল পোভার্টি। একদিকে ছিল বিপর্যয় আর একদিকে ছিল অপচয়, দুটো একসাথে কন্টিনিউ করত। গরিব অত্যন্ত মানবেতর জীবনযাপন করত, মিজারেবল লাইফ লিড করত। তাদের লাইফ ছিল ফুল অফ সরোজ, সাফারিং, ফ্রাস্ট্রেশন, ডেসপন্ডেন্সি, মনোটনি, বিটারনেস। আর বড় লোকরা লাইফ লিড করত, অত্যন্ত ফ্যাশনেবল লাইফ লিড করত। তারা অপচয় করত খুব, ক্লোদিং, ফুডিং, লজিংয়ের ক্ষেত্রে। সমাজে ইনজাস্টিস ছিল, হিপোক্রেসি ছিল, ক্রুয়েলটি ছিল, অ্যাট্রসিটি ছিল বড় লোকদের, হেট্রেড ছিল, জেলাসি ছিল। এই পট অফ গোল্ড নাটকটি সমাজের সেই সমস্ত ইভিল অ্যাসপেক্টগুলোকে, ব্ল্যাক অ্যাসপেক্টগুলোকে অত্যন্ত সুচারুভাবে প্রেজেন্ট করেছে। সোশ্যাল অ্যাসপেক্টের আর একটা থ্রাস্ট এই নাটকে আছে, সেটা হলো পজিশন অফ উইমেন। ইন গ্রিক সোসাইটি, ইউ নো, উইমেন ওয়ার কনসিডার্ড টু বি কমোডিটি। তাদেরকে গুডস মনে করা হতো। দে ওয়ার নাথিং বাট ফ্লেশ। দে ওয়ার কনসিডার্ড টু বি দ্য সোর্স অফ প্লেজার, সেক্সুয়াল প্লেজার, নাথিং মোর। They were the object of beauty, object of sex. সুতরাং তাদের জীবনটাই ছিল সেক্স অবজেক্টের মতো। যেমন করে তোমরা দেখেছো গ্রিক মিথোলজি ব্যাকগ্রাউন্ড, গ্রিক মিথোলজি নিয়ে আলোচনা করছিলাম। হেলেনকে বহু লোক ভালোবেসেছে বিকজ অফ হার বিউটি। হেলেন কাউকে ভালোবাসতে পারেনি, কারণ হেলেন সব থেকে সুন্দরী মহিলা হলেও সে নারী, আর নারী হিসেবে সেই অধিকার থেকে বঞ্চিত।
এই জেন্ডার ডিসক্রিমিনেশন সেখানে ছিল, যেমন করে ক্লাস ডিসক্রিমিনেশন ছিল, ফিনান্সিয়াল ডিসক্রিমিনেশন ছিল। নারী হিসেবে তারা সবসময় marginalized like people. They did not have any choice of freedom of choice, no freedom of speech, no liberty, no happiness. They, in all step of life, they were dominated by the men. So the society was a patriarchal society, man dominated society, male dominated society, and the female were the helper, assistant of the men, not the equal. So this inequality, discrimination, injustice, the women of that time were subjected to. This aspect of society is also presented in the text. Another aspect, social aspect, which we must concentrate, that is the system of slavery. In that society, the poor people were sold and bought. এই সেলিং এবং বাইং এটা চলতো, মানুষ দাসত্বের বাঁধনে আবদ্ধ ছিল। গরিব মানুষগুলো তারা কোনো রকমের স্বাধীনতা পেত না, তারা কোনো স্বাধীনতা এনজয় করতে পারত না। তারা গরিবেরা কারো না কারো ডোমিনেশনে থাকতে বাধ্য হতো। এই মাস্টার এবং স্লেভ রিলেশন ছিল গরিব এবং বড়লোকদের মধ্যে। সেই বিষয়টিও এই নাটকে ধরা পড়েছে। নাটকের আর একটা দিক আছে, সেটা হচ্ছে মোরাল বা মোরাল আসপেক্ট। মোরাল আসপেক্টে কি ধরা পড়েছে, কি বলতে চেয়েছে নাটক? আসলে নাটক যে মোরাল লেসনটা দিতে চেয়েছেন, নাটকটা যখন পড়বে তখন বুঝতে পারবে যে মোরাল লেসনটি নাটক দিতে চেয়েছে সেটা হলো যে ওয়েলথ বা মানি এটা কিন্তু জীবনের টার্গেট হিসাবে এটাকে টার্গেট মনে করা উচিত নয়। There is no pleasure in storing wealth, in earning money only. The pleasure is in the way of spending the wealth, spending the money. And you should not run after wealth, you should not run after money. You must be a serious-minded man. You must understand what the purpose of life is. Life does have a special meaning. Life does have a purpose. Just earning and spending is not the only duty of a man. Man must be cooperative. Man must be collaborative. Man must be sympathetic. Man must be lovable. He must be helpful to others. He must serve the God, the divine power. He must be sympathetic, human. He must have the milk of human kindness. He must have mercy to others. He worship God. And this life is to be spent in a holy way so that he can enter heaven after death. So this is the purpose of life. But if you spend all your time just in spending and earning money, that will be the wastage of time. That will be the wastage of time. You must not waste your time. Time is the most valuable element of life. সুতরাং এখানে শুধু সম্পদ অর্জন, অর্শতের একটা কবিতা আছে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস,
The people of modern faith is so much engaged in earning and spending that they don't have any time to look at the beauty of nature. এই বিষয়টা ওখানে বলে দেওয়া হয়েছে। রাত্রিকালীন চাঁদের আলোয় স্নাত সমুদ্রের যে সুন্দর বিউটি, চন্দ্রালোকিত রাতের যে সুন্দর চেহারা, সদ্য ওঠা সূর্যের প্রভাবে, বেবি সূর্যের প্রভাবে সুন্দর প্রকৃতি ইত্যাদি দেখার চোখ মডার্ন পিপল হারিয়েছে, কারণ দে আর লিডিং আ লাইফ অফ বিজনেস। তারা এত ছুটাছুটি করে, ফার্স্ট লাইফ লিড করে যে, এবং সবসময় ইটিং, ড্রিঙ্কিং, মেরিমেকিংয়ে এতটা ব্যস্ত যে প্রকৃতির যে অনাবিল আনন্দ, প্রকৃতির প্রতি চেয়ে দেখার যে আনন্দ, সেই আনন্দ থেকে মানুষ বঞ্চিত রয়েছে। এই নাটকটিতেও সেই আর্নিং স্পেন্ডিংকে সমালোচিত করা হয়েছে, এবং মাইজারলিনেস অর্থাৎ শুধু আর্ন করা, স্পেন্ড না করা, তার যে ত্রুটি, তার যে কুপ্রভাব, সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। এ প্রসঙ্গে এই বিষয়ে একই বিষয়ে একটি শর্ট স্টোরি রয়েছে লিও টলস্টয়ের। শর্ট স্টোরিটা হচ্ছে হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড, হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড, একটি লোকের কতটুকু জমি দরকার। সেখানে দেখানো হচ্ছে যে একজন গরিব মানুষ এক জমিদারকে গিয়ে বলছে, আমাকে একটু জমি দেবেন। জমিদার বলছে, হ্যাঁ দেবো, কতটুকু নিবি বল। তো ও বললো, আপনি যা দেবেন তাই নেব। জমিদার বলল, তুই যতটুকু চাইবি ততটুকু নিবি, যা এইখান থেকে যাত্রা শুরু কর, এই আমার জমিদারি এলাকা, এখান থেকে শুরু করে যত দূর গিয়ে ঘুরে আসবি ততটা জমি তোকে দেওয়া হবে। এবার মানুষের লোভ, সে যাত্রা শুরু করেছে, চলেই যায়, মনে মনে ভাবি আরেকটু গিয়ে যদি ঘুরে আসতে পারি তাহলে আমরা এতগুলো জমি হবে, আরেকটু যদি যাই আরও বেশি হবে, আরেকটু যদি যাই আরও বেশি হবে। এই করতে করতে সে যেতে যেতে এবং যাওয়া শেষ করে ফিরতে ফিরতে তার রাস্তাতেই মৃত্যু ঘটে যায়। অর্থাৎ তার জমির লোভে, জমি বাড়াতে গিয়ে সে কিন্তু ওই লোভ অতৃপ্ত রেখে, তার লোভ কিন্তু আনফুলফিলড রয়ে গেল, সে মারা গেল। লোভে পাপ, পাপে মৃত্যু। অর্থাৎ তারপর তাকে কবরস্থ করা হলো, তাকে কবর দেওয়া হলো। কবরের জন্য তার কতটুকু জমি লাগলো? 3.5 ফুট। অর্থাৎ এই 3.5 ফুট জমি একটি মানুষের জন্য যথেষ্ট। সে মরবে, তার ডেড বডিটা মাটিতে পুঁতে রাখা হবে। অর্থাৎ মৃত্যু হয়ে গেলে তার আর কিছুই দরকার নেই, তার সমস্ত সম্পদ অব্যবহৃত থেকে যাবে। কারণ সম্পদ অর্জন করার পর তা সুষ্ঠুভাবে খরচ করার মধ্যেই আনন্দ রয়েছে। শুধু স্টোরিংয়ে নয়, বরং স্পেন্ডিং, এবং তা যদি সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক পদ্ধতিতে স্পেন্ডিং হয়, সেই স্পেন্ডিং এক ধরনের আনন্দ দেয়। শুধু স্টোরিংয়ে নয়, বরং স্পেন্ডিংয়ে আনন্দ রয়েছে। এই মোরাল অ্যাসপেক্টগুলি এই নাটকে তুলে ধরা হয়েছে। সে সাথে গ্রিড, অ্যাভারিস, মাইজারলিনেস, কৃপণতা। কৃপণতা মানেই তো লোভ তার সাথে যুক্ত। কৃপণ ব্যক্তি শুধুমাত্র আর্নিং করে, সে স্পেন্ডিং করতে চায় না। শুধু আর্ন করা, স্পেন্ড না করা, সম্পদ প্রোটেকশন দেওয়া, সম্পদকে প্রোটেকশন দেওয়া এবং সেই সম্পদ খরচ করতে না চাওয়াই হচ্ছে মাইজারলিনেস বা কৃপণতা। এই মাইজারলিনেসের বিষয়টা এই নাটকে ইউক্লিও বলে একটা ব্যক্তিত্বেও তার পার্সোনালিটির মধ্য দিয়ে নাটকে প্রেজেন্ট করা হয়েছে। এ হচ্ছে মোটামুটি নাটকের বিষয়। এবারে এসব আমরা জাস্ট স্টোরি লাইনটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে ইউক্লিও। ইউক্লিও এক গরিব মানুষ। এখন গ্রিক দেশের প্রত্যেক বাড়িতে একটি করে গৃহ দেবতা থাকে বা হাউস হোল্ড গড থাকে। এই ইউক্লিওর বাড়ির যে হাউস হোল্ড গড বা তার যে হাউস গড, তার নাম হচ্ছে লা ফ্যামিলিয়ারিস। এই লা ফ্যামিলিয়ারিস যুগ যুগ ধরে তাদের বাড়িতে, তাদের বংশেই রয়েছে। এই ইউক্লিওর দাদা, অর্থাৎ ইউক্লিওর বাবার বাবা, সে ছিল ভীষণ কৃপণ মানুষ। তার ছিল একটা পট অফ গোল্ড, অর্থাৎ সোনা ভর্তি একটা পাত্র, অথবা গোল্ডেন পট বা সোনার পাত্র। এই পাত্রটা অনেক দামি। সে এত কৃপণ যে সে তার নিজের ছেলেকেও তা জানাতে চায় না।
তাই মৃত্যুর আগে তার ওই পট অফ গোল্ডটা বাড়ির মেঝেতে কোনো একটি জায়গায় সে পুঁতে রাখে, এবং তার বাড়ি যে গৃহদেবতা, সেই গৃহদেবতা লা ফ্যামিলিয়ার্সে সেটা সে জানিয়ে রাখে, বা দেবতা হিসেবে সে অটোমেটিক জেনে নেয়। সে তার নিজের কৃপণতার কারণে নিজের ছেলেকেও সেটা খরচ করতে দেবে না। অর্থাৎ তার ছেলেও মারা গেছে, এবার ইউক্লিও নাতি। এই ইউক্লিওর একটি মেয়ে আছে, তার নাম ফেদ্রিয়া। এই ফেদ্রিয়া কিন্তু অত্যন্ত রেসপেক্টফুল কার কাছে, না তো লা ফ্যামিলিয়ার্স। লা ফ্যামিলিয়ার্সকে সে নিয়মিত পুজো করে বা অর্শিপ করে, শ্রদ্ধা করে, তাকে অঞ্জলি প্রদান করে। এতে লা ফ্যামিলিয়ার্স খুব সন্তুষ্ট। তাই সে ঠিক করেছে এই পট অফ গোল্ডের হদিশটা ফেদ্রিয়ার বাবা ইউক্লিওকে দেবে, যাতে ইউক্লিও সুন্দর জীবনযাপন করতে পারে, এবং এটা বিক্রি করে সে তার মেয়ের জন্য যত সুন্দর একটা পাত্রের ব্যবস্থা করতে পারে। এই উদ্দেশ্যে এই পট অফ গোল্ডের হদিশটা ইউক্লিওকে দিয়েছে। কিন্তু ইউক্লিও যেই পট অফ গোল্ডের হদিশ পেয়েছে, এটাই তখন তার একটা সে অবসেশন হয়ে যায়, সে অবসেসড হয়ে যায় এর প্রোটেকশন নিয়ে। সবসময় এই পট অফ গোল্ডের খবর কেউ পেয়ে গেল নাকি, এই চিন্তায় তার ঘুম উড়ে গেল। এবং নাটকের শেষে আমরা দেখেছি যে পট অফ গোল্ড নয়, বরং মনের শান্তি, পিস এবং রাতের গভীর ঘুমই হচ্ছে মূল আনন্দ, সম্পদ মূল আনন্দ নয়। পিস অফ মাইন্ড, সম্পদ মানুষের মনের দুঃখ এনে বয়ে আনতে পারে, অর্থে অনর্থের মূল। মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস। তাই হচ্ছে ইউক্লিওর জীবন। ইউক্লিও দুঃখের হলেও, গরিবের হালাতে থাকলেও এক ধরনের মানসিক সুখ নিয়ে সে কি করত, জীবনযাপন করত। এই পট অফ গোল্ড তার জীবনে ঘট পাকিয়ে দিল, জট পাকিয়ে দিল। সে এতটাই অবসেসড হয়ে গেল, সব সময় যেখানেই যায় সে পট অফ গোল্ড তার মাথায় ঘুরে বেড়ায়। ওটা ঠিক আছে তো, ওটা চুরি হয়নি তো, কেউ দেখে নিল না তো, কেউ জেনে নিল না তো যে আমার পট অফ গোল্ড আছে। এবং এর প্রোটেকশন নিয়ে এতটাই সে উদ্বিগ্ন যে বাড়ির যে ঝি, যে বাড়ির মেয়েটি তার কাছে থাকে, তাকে দিনে 10 বার করে গদ্দনি দেয়, 10 বার করে বাড়ি থেকে বের করে দেয়। বুড়ো মেয়েটি বেচারা বুঝতেই পারে না তাকে কেন এমন করা হচ্ছে। বাড়িতে কেউ যদি একটা দেশলাই নিতে এসেছে, দেওয়া যাবে না, দরজা খোলা যাবে না। সুতরাং ইউক্লিও অতিষ্ঠ হয়ে ওঠে as to the protection and security of the pot of gold. আরেকটা জিনিস মনে রাখো, ইউক্লিওর যে একটি মেয়ে আছে তার নাম ফেদ্রিয়া। এই ফেদ্রিয়ার সাথে এলাকারই এক যুবক তার নাম লাইকোনাইডিস। এই লাইকোনাইডিসের মধ্যে একটা গোপন লাভ অ্যাফেয়ার্স আছে, এবং এই লাভ অ্যাফেয়ার্সের কারণেই আপাতত ইউক্লিও কিন্তু প্রেগন্যান্ট, ইউক্লিওর মেয়ে ফেদ্রিয়া কিন্তু প্রেগন্যান্ট। এবং এই প্রেগন্যান্টের পিছনে দায়ীকে, না তো তার প্রেমিক, তার নাম হচ্ছে লাইকোনাইডিস। মনে রাখবেন, এই লাইকোনাইডিসের সাথে ফেদ্রিয়ার একটা গোপন সম্পর্ক আছে, এবং এই সম্পর্ক হেতু সে প্রেগন্যান্সি ডেভেলপ করেছে। এই খবরটা ইউক্লিও জানে না, কারণ সে টাকা নিয়ে, তার পট অফ গোল্ড নিয়ে এত উদ্বিগ্ন যে সেদিকে তার খেয়াল নেই। বরং তার বাড়ির যে ঝি, সেই মেয়েটি সমস্ত খবরটি জানে। এই খবর সে এখনও ইউক্লিওকে শোনায়নি, এবং যেদিন শোনাবে তার উপর অত্যাচার হতে পারে, যেদিন শোনাবে ফেদ্রিয়ার উপর অত্যাচার হতে পারে, এই ভাবনায় সে সংকুচিত হয়ে রয়েছে। একেবারে তার মন ভয়ে, আতঙ্কে একেবারে চাপে রয়েছে। এই অবস্থায় ইউক্লিওর বাড়ির একেবারে পাশে একজন নেক্সট ডোর প্রতিবেশী, তার নাম হচ্ছে মেগাডোরাস। মেগাডোরাসের বয়স হয়েছে, কিন্তু এখনো সে আনম্যারিড, সে বিয়ে করতে চায় না। মেগাডোরাসের বোন মেগাডোরাসকে বারবার বলে, তুই বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। মনে রাখবে, এই মেগাডোরাস হচ্ছে ওই লাইকোনাইডিসের মামা। অর্থাৎ মেগাডোরাসকে তার বোন মানে লাইকোনাইডিসের মা বারবার বলছে, তাকে তাগাদা দিচ্ছে বিয়ে করার জন্য।
এবং মেগাডোরাস প্রস্তাব দিল সে যে মেয়েটিকে বিয়ে করতে চায় সেটা হচ্ছে তারই প্রতিবেশী ইউক্লিওর মেয়ে ফেদ্রিয়া। সে খুব ওয়েল ম্যানার্ড, ভালো চরিত্রের মেয়ে। মেগাডোরাস জানে না যে এই মেয়েটির সাথে অপকর্ম করেছে তারই ভাগ্নে লাইকোনাইডিস। লাইকোনিডিসের মাও রাজি হয়ে গেল, অর্থাৎ তার নিউমোনিয়া, অর্থাৎ মেগাডোরাসের বোন বলল ঠিক আছে তাই হবে। তাহলে মা না জেনে এমন একটি মেয়ের সাথে ভাইয়ের বিয়ে দিতে চাইছে, সেই মেয়েটি নিজের ছেলে, সেই মেয়েটির সাথে নিজের ছেলের সম্পর্ক। মেগাডোরাস না জেনে এমন একটি মেয়েকে বিয়ে করতে চাইছে যে মেয়েটি অলরেডি প্রেগন্যান্ট তারই ভাগ্নের দ্বারা। এরপর মেগাডোরাস যখন প্রস্তাব দেয়, প্রথমে না না করেই হয়তো ইউক্লিয়ার মনে সন্দেহ শুরু হলো যে তাহলে কি মেগাডোরাস জেনে গেছে আমার পট অফ গোল্ড আছে, তার এই লোভে কি সে আমার মেয়েকে বিয়ে করতে চায়। যাই হোক, শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায় বিয়ে করতে। বিয়ে করতে যখন রাজি হয়ে যায় এবং মেগাডোরাসই সমস্ত কথা দিয়েছে, খরচ খরচা সব দেবে, কারণ ইউক্লিয়া বলেছে আমার টাকা পয়সা না কিছু দিতেও পারবো না, আমি কিন্তু ভোজের ব্যবস্থা করতে পারবো না, জাস্ট এটা দেখাতে যে সে গরিব আছে। এবং যখন আশেপাশে কোনো খয়রাতি দেওয়া হয় সরকারের তরফে, বিভিন্ন সংস্থার তরফে যখন কোনো রিলিফ দেওয়া হয় গরিবদের, তখন কিন্তু সে আগে ছুটে যায় এটা প্রমাণ করতে যে সে আগের মতো গরিবই আছে। অর্থাৎ নিজের পোভার্টি সবসময় সে দেখাতে চায়, যাতে করে এই পোভার্টির শো দিয়ে সে নিজের যে তার প্রপার্টি, সেই প্রপার্টিকে সে পোভার্টি দিয়ে আড়াল করতে চায়, কাউকে জানাতে চায় না। সে তার প্রপার্টিটাকে আনইউজড রেখে দিতে চায়, নন ইউজ রেখে দিতে চায়, ইনট্যাক্ট রেখে দিতে চায়। বিয়ের ব্যবস্থা যখন চলছে, হিরিক পড়ে গেছে, তখন লাইকোনিডিস জানতে পারে যে তার মামার সাথেই তার সেই প্রেমিকার বিয়ে হওয়ার কথা। সে উদ্বিগ্ন হয়ে ওঠে। তার স্লেভ, তার যে কর্মচারী, তাকে নিয়ে সে ফেদ্রিয়াদের বাড়ির দিকে আসে। সেই সময়ে কিন্তু এই ইউক্লিও বাড়ির পট অফ গোল্ডটাকে প্রোটেকশন দিতে হাজারবার সে তার জায়গা চেঞ্জ করে, এই জায়গা চেঞ্জ করতে 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 একটা সময়ে এই লাইকোনিডিস যে কর্মচারী, স্লেভ, তার যে দাস, দাস, সে কিন্তু ওটাকে চুরি করে নেয়। চুরি করে নেওয়াতে তার মাথা খারাপ হয়ে যায়, বারবার দেখতে যায়, ঘন্টার পর ঘন্টা প্রোটেকশন যে জায়গাটা রেখেছে সেই জায়গাটা দেখতে যায় ঠিক আছে কিনা, আমার সম্পদ ঠিক আছে কিনা। এই করতে করতে একবার যখন হারিয়ে যায় এবং সে চুরি করেছে কে না, তো লাইকোনিডিসের স্লেভ। মাথা খারাপ হয়ে যায় তার। পরবর্তীতে লাইকোনাইডিস এই সময় কিন্তু পেন উঠে যায়, লেবার পেন, প্রসব যন্ত্রণা উঠে যায় কার, ইউক্লিয়ার মেয়ে ফেদ্রিয়া। ফেদ্রিয়া অবস্থা থেকে লাইকোনিডিস জানতে পারে লাইকোনিডিসের কষ্ট হয়, তার কারণেই তার এই অবস্থা। আবার একটা তার মামার সাথে তার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সে থাকতে না পারে, পরবর্তীতে তার মামাকে সে খবর দেয়। মামা জানতে পেরে নিরস্ত হয়, সে বিয়ে থেকে সরে যায়। লাইকোনিডিস যখন এটা তার ভাবি শ্বশুর অর্থাৎ ফেদ্রিয়ার বাবা ইউক্লিয়াকে যখন ব্যাপারটা বলে, সে তো ভীষণ রেগে যায়। এবং ব্যাপারটা যেহেতু তার মাথায় রয়েছে কি, মাথায় রয়েছে পট অফ গোল্ড, তো তার কথাটা শুনতেও চায় না, শুনে বুঝতেও পারে না, কারণ তার মাথায় শুধু পট অফ গোল্ড রয়েছে, সেটা হারিয়ে গেছে। পরবর্তীতে এই লাইকোনাইডিস যখন জানতে পারে তার সম্পদের কথা, তখন তার স্লেভকে ফ্রিডম দেবে, স্বাধীনতা দেবে, এই আশ্বাস দিয়ে তার কাছ থেকে পট অফ গোল্ডটা নেয় এবং ইউক্লিয়ার হাতে তুলে দেয়। ইউক্লিয়ার পট অফ গোল্ড পেয়ে ভীষণ খুশি হয় এবং তারপরেই সে যখন ঠান্ডা মাথায় দেখে তাদের সম্পর্ক, তার মেয়ের প্রেগন্যান্সি, সন্তান জন্ম দেওয়া সব কিছু, তারপর ঠান্ডা মাথায় এই পট অফ গোল্ড সে লাইকোনাইডিস এবং তার মেয়ের হাতে তুলে দেয়, তুলে দিয়ে বলে যে এটা নিয়ে তোমরা সুখে থাকো, আমিও সুখে থাকি। এই পট ক্রিয়েটেড আ জট ইন দ্য লাইফ অফ ইউক্লিও। এই জট মুক্ত হলো ইউক্লিও, এটা তাদের হাতে তুলে দিয়ে সে বরং এই যে চার্জ অফ গিভিং প্রোটেকশন টু দ্য প্রপার্টি, এই দায়িত্বটা থেকে সে মুক্ত হলো এবং সে বুঝতে পারলো যে মাইজারলিনেস can never be the source of pleasure, rather the proper use of property gives lot of pleasure in the mind. এবং নাটকের শেষে যেটা আমরা মোরাল পাচ্ছি সেটা হচ্ছে কি না, তো স্যাটিসফ্যাকশন।
peace of mind, and the sound sleep at night. These are the only sources of pleasure, not the money, not the property. Rather, the balanced mind, proper style of living that can give one maximum pleasure and happiness. So thank you. আজকে এখানেই শেষ করছি। সামনের দিন থেকে আমরা একেবারে ডাইরেক্ট টেক্সট পড়ব। টেক্সট এই কারণেই পড়ব পট অফ গোল্ডের, কারণ পট অফ গোল্ডের প্রত্যেকটা সেন্টেন্স থেকে প্রশ্ন হতে পারে। একটা ফ্রেজ, একটা সেন্টেন্স বা একটা হাফ সেন্টেন্স তুলেই কিন্তু প্রশ্ন করা হতে পারে। এখানে হি কে, সি কে, এ কে বলেছে, কথাটা কার, কে বলেছে, কাকে বলেছে, কখন বলেছে ইত্যাদি ধরনের প্রশ্ন আসতে পারে। তার জন্য তুমি যদি টেক্সটের যে 40 নম্বর টেক্সট থেকে পড়বে 2 এবং 5, তাতে যদি ভালো করতে চাও, আর মনে রাখবে টেক্সট বেসড কোশ্চেনগুলিতে যারা ভালো করবে আলটিমেটলি রেজাল্ট কিন্তু তারাই ভালো করে। নোটসের ক্ষেত্রে যে দুখানা নোট 10-10, 20 নম্বরের করতে হবে, এই নোটস তুমি কমন পেয়ে যাবে। এবং তুমি যেমন করেই লেখো, নোটসটা যদি যে ধরনেরই নোটস লেখো পরীক্ষায়, তা যদি গোড়ার থেকে সেই সঙ্গে ঠিকঠাক করে উইদাউট সেন্টেন্স কনস্ট্রাকশন মিস্টেক, উইদাউট স্পেলিং মিস্টেক কয়েকটা ঘটতে পারে স্লিপ মিস্টেক হিসেবে, কিন্তু ঢালাও মিস্টেক যদি হয় স্পেলিংয়ের সেক্ষেত্রে সমস্যা আছে, দু একটা ভুল হলে সমস্যা নেই। এই নোটস তুমি যেমন করেই লিখে এসো, মোটামুটি যে ধরনের নোটসই লেখো না কেন, গোড়ার থেকে সেই সঙ্গে লিখে আসতে পারলে এখানে অ্যাটলিস্ট 70% মার্কস পাওয়া যায়। কিন্তু বাই চান্স যদি তুমি নোটস কমন না পাও তাহলে মুশকিল। সেক্ষেত্রে তুমি যদি টেক্সটটা ভালো করে পড়ে থাকো, কমন প্রশ্ন যদি নাও পাও, তাও 2 কলম লিখতে পারবে তোমার স্মৃতি থেকে, তোমার স্টোরড জ্ঞান থেকে। বুঝতে পেরেছো? তার জন্য তোমাকে খেয়াল রাখতে হবে যে টেক্সটের ক্ষেত্রে একটু অবহেলা যেন না থাকে। টেক্সটের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা রেফারেন্স অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট হবে। আমি তোমাদের বলে রাখছি আগে, নোটস কমন পেয়ে যাওয়ার কথা, 10 নম্বরের করে 2টি নোটস তোমরা কমন পেয়ে যাবে, কিন্তু শর্ট কোশ্চেন কমন পাওয়া মুশকিল। কিছু শর্ট কোশ্চেন দেওয়া হবে, কিন্তু তার থেকে সব পাবে তার কোনো গ্যারান্টি নাই। ব্রড কোশ্চেন কমন পাবে, শর্ট কোশ্চেন কমন পাওয়া যায় না। শর্ট কোশ্চেনেই টেক্সট পড়া থাকলে দেখবে আইডিয়াটা তুমি কমন পেয়ে যাচ্ছ। যত বেশি মোর ইউ রিড দ্য টেক্সট, মোর কোশ্চেন্স ইউ উইল গেট কমন ইন দ্য এক্সামিনেশন। বুঝতে পেরেছো? সুতরাং তোমাদেরকে একেবারে টেক্সটের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এ যাবৎ মনে রাখবে, যারাই ভালো রেজাল্ট করেছে তারা টেক্সট ভালো করে পড়েছে। টেক্সটের ভালো পড়ার উপরেই তোমার নির্ভর করছে তুমি কতটুকু ভালো রেজাল্ট করতে পারবে। সুতরাং বি কেয়ারফুল অ্যাজ টু দ্য রিডিং অফ টেক্সট। ইউ মাস্ট বি ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ ইন রিডিং দ্য টেক্সট। ক্লিয়ার? আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।